এই হচ্ছে আমরা এরপরে এরপরে আমরা ভিতরে চলে যাব। হ্যাঁ, একটা করে আমরা ভিতরে চলে যাবো, লিখে ফেলছেন ভাই? ওকে, তাহলে এটা শেষ। এবার আসেন, এবার একটা আমরা ধরি, আরো 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 ভিতরে যাই, কি ঘটে। এবার আসেন আপেল। হ্যাঁ, এই যে অ্যাপিলের ক্ষেত্রে কি ঘটনাটা ঘটে নাকি, এই যে অ্যাপিলের ক্ষেত্রে আসেন। এবার অ্যাপিল হচ্ছে আপনার দুই ধরনের, বুঝছেন? অ্যাপিলটা কয় ধরনের? দুই ধরনের, হ্যাঁ। আচ্ছা, এটা আমি এদিকে লিখি আপনাদের জন্য সুবিধা হবে। অ্যাপিলটা হচ্ছে দুই ধরনের। ক্রিমিনাল অ্যাপিল। হ্যাঁ, একটা হলো, আসেন, এগেনিস্ট কনভিকশন। কি? এগেনিস্ট কনভিকশন নাকি? আরেকটা হলো এগেনিস্ট অর্ডার। অর্ডার, হ্যাঁ। তাহলে ক্রিমিনাল আপিলও দুই ধরনের, একটা হলো এগেনিস্ট কনভিকশন, একটা হলো এগেনিস্ট অর্ডার। তাহলে কনভিকশনের বিরুদ্ধে, হ্যাঁ, সাজার বিরুদ্ধে। আর একটা হচ্ছে অর্ডারের বিরুদ্ধে, আদেশের বিরুদ্ধে। আপনি যখন একটা ক্রিমিনাল আপিল নিয়ে হাইকোর্টে দাঁড়াবেন, আপনাকে প্রথমে জিজ্ঞেস করবে এটা কি কনভিকশনের বিরুদ্ধে না অর্ডারের বিরুদ্ধে, আদেশের বিরুদ্ধে না সাজার বিরুদ্ধে। কথা, বেসিক কোশ্চেন। তাহলে কনভিকশনের বিরুদ্ধে মানে কি? নিম্ন আদালতে ট্রায়াল শেষ, মামলা আর নাই নাকি, নিষ্পত্তি হয়ে গেছে, হয়ে সাজা দিয়ে দিছে। আর অর্ডারের বিরুদ্ধে মানে কি? মামলা কিন্তু আছে, মামলা চলমান, এর মধ্যে একটা অর্ডারে আপনি সংক্ষুব্ধ, নারী শিশু মামলা। পার্টিকুলার কোন অর্ডারে আপনি সংক্ষুব্ধ, আপনি সেজন্য সেজন্য আপনি আসছেন। তাহলে এটা দেখলে আপনারা বুঝবেন যে কনভিকশন মানে মামলা ওইখানে শেষ, সবকিছু এখন, হ্যাঁ যাই যেটাই হোক, শেষ খালাস হইলেও তো শেষ, মানে মামলা তো শেষ। শেষ তো পজিটিভলি হতে পারে, নেগেটিভলি হতে পারে, সাজা দিয়েও শেষ হতে পারে, সাজা না দিয়েও শেষ হতে পারে, মামলা আর নাই, এটা বুঝতে হবে। অর্থাৎ সেখানে আর কোনো মামলা নাই, তখন কি দরকার হয়? তখন রেকর্ড কল করতে হয়, রেকর্ড কল করতে হয়, রেকর্ড। আর এই অর্ডারের ক্ষেত্রে রেকর্ড কল করা লাগে না। বুঝতে পারছেন কেন লাগে না? বুঝতে পারছেন তো? অর্ডারের বিরুদ্ধে আপনি রেকর্ড কেন কল করবেন? মামলা তো ওইখানে, রেকর্ড নিয়ে আসলে আবার মামলা চালাবে কিভাবে? বুঝেন নাই? শুধু অর্ডারটা, হ্যাঁ অর্ডারটা নিয়ে আসবেন। কিন্তু এই কনভিকশনের বিরুদ্ধে আপনার তো সেখানে আর মামলার কিছু নাই, শেষ। এবার জজ সাহেব, আমরা হাইকোর্ট রেকর্ডটাকেও কল করে, এবং সেটা আপনার কি করতে হয়? দেখতে হয় যে আসলে উনি যে কনভিকশনটা দিয়েছেন সঠিক আছে কিনা, এলসিআর দেখে, সবকিছু দেখে, এলসিআর ভাইটাল। বুঝতে পারছেন? তাহলে সেই জন্য আপনি অনেক সময় দেখবেন, আপনি অর্ডার এগেনস্ট ড্রাফটের ক্ষেত্রে রেকর্ড কল করা চাইতে হয় না প্রেয়ারে। হ্যাঁ, কল ফর দ্য রেকর্ডস একটা কথা আছে না, wherefore it is most humbly prayed that your lordships would graciously be pleased to admit the appeal, call for the records। তাহলে কল ফর দ্য রেকর্ডস কি অর্ডারের মধ্যে থাকবে? থাকবে না, অর্ডারের মধ্যে থাকবে না। এটা হচ্ছে বিষয়, যে কল ফর দ্য রেকর্ডস অর্ডারের মধ্যে থাকবে না। বুঝতে পারছেন কেন থাকবে না? এই প্রশ্ন তো করতে হবে, কেন থাকবে না? বুঝা যাচ্ছে? এই জন্যই থাকবে না, কারণ কল অর্ডারের বিরুদ্ধে আমি কেন আনবো? এটা তো একটা সিম্পল অর্ডার, অর্ডারটা সঠিক না ব্যাঠিক আমি এটা দেখবো, মামলা তো এখানে চলমান। কিন্তু কনভিকশনের বিরুদ্ধে, আপনি কনভিকশনের বিরুদ্ধে আসছেন, একটা সাজার বিরুদ্ধে আসছেন, বা একটা খালাসের বিরুদ্ধে আসছেন, যেটাই হোক, তাহলে এটার জন্য আপনার রেকর্ড কল করতে হবে। অ্যাডমিট দ্য অ্যাপিল, কল ফর দ্য রেকর্ডস। কেন? কারণ আমাকে তো দেখতে হবে, রেকর্ডটাও দেখতে হবে, আর ওইখানে রেকর্ডের কোনো কাজ নাই। কথা বুঝছেন? তাহলে এটা হচ্ছে, হ্যাঁ, ওই যে ওই অর্ডারটাই তো, কনসার্ন অর্ডারটাই তো। হ্যাঁ, আপনি কনভিকশনটা দেখতে হইলে তো সকল অর্ডার দেখতে হয়, কন্টিনিউয়াসটা দেখতে। হ্যাঁ, সেটা তো দিতে হবে, সার্টিফাইড কপি না দিলে তো আপনি আপিলে ফাইল হবে না। আপিল ফাইল করতে গেলে এই যে পিটিশন অফ অ্যাপিলের সাথে কি দিতে হয় বলা আছে না, যে আদেশের বিরুদ্ধে আসবেন, যে রায়ের বিরুদ্ধে আসবেন, সেই রায়ের সার্টিফাইড কপি, এটাই তো থাকে শুধু। পিটিশন অফ অ্যাপিলে এটাই থাকে, আর কিছু কিন্তু থাকে না। তো সেজন্য আপনি সেটা, আপনি তো সহিমুরি নকল আপনার অ্যাপিল মেমোর সাথে দিয়ে দিবেন, পিটিশনের সাথে দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে কনভিকশন মানে আমরা বুঝে গেলাম যে এটা হচ্ছে মামলা শেষ, এখন আমাদের সবকিছু এখানে চলে আসবে নাকি, মানে এটা ওয়াইডার একটা রেঞ্জ নাকি, বড় পরিসরের একটা অ্যাপিল। আর অর্ডার এগেনস্ট অ্যাপিলটা কিন্তু বড় পরিসরের অ্যাপিল না, সিম্পল। সেজন্য এটাও দ্রুত শুনানি হয়, বা এটা সহজে কোর্ট শুনতে চায়। বুঝতে পারছেন? আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কি এই অ্যাপিলটাতে করলেন, এটা কি কনভিকশন এগেনস্ট অর্ডার না কনভিকশন সাজার বিরুদ্ধে করলেন না আদেশের বিরুদ্ধে। এবং আপনি দেখবেন অনেক কোর্টে
আপনার এটা যে আলাদা করে কলাম দেয়া থাকে যে ফর অ্যাডমিশন অফ অ্যাপিল এগেনস্ট অর্ডার, ফর অ্যাডমিশন অফ অ্যাপিল এগেনস্ট কনভিকশন, মানে আলাদা কলামে থাকে। আবার অনেক কোর্টে থাকে না, একসাথে থাকে। ফর অ্যাডমিশন অফ অ্যাপিল মানে প্রথম যে শুনানিটা আর কি, বুঝতে পারছেন? অ্যাপিলের ক্ষেত্রে এটাকে বলে ফর অ্যাডমিশন অফ অ্যাপিল, আপিল শুনানি বা অ্যাডমিশন শুনানি। আর 561A বা ক্রিমিনাল রিভিশন বা 498 এই ক্ষেত্রে যে প্রথম শুনানি এটাকে বলে মোশন হিয়ারিং। কি বলে? মোশন হিয়ারিং। নাম শুনছেন না? মোশন, মোশন হিয়ারিং মানে হচ্ছে যে প্রথম শুনানিটা। সেটা কোন ক্ষেত্রে? 561A, ক্রিমিনাল রিভিশন, 498 এইসব ক্ষেত্রে হচ্ছে মোশন হিয়ারিং, বুঝতে পারছেন? হ্যাঁ, প্রাথমিক শুনানি, যে প্রথম শুনানিটা। যেমন রিট, যে প্রথম যে শুনানি হবে এটাকে কি বলবে? মোশন হিয়ারিং। প্রথম শুনানি হয়ে যখন একটা অর্ডার হয়, একটা রুল হয়, কিছু একটা হয়, পরবর্তীতে যখন এই রুলটা আবার শুনানি হয় তখন সেটাকে আর মোশন হিয়ারিং বলে না, তখন সেটা রুল হিয়ারিং বলে। কি বলে? রুল হিয়ারিং বলে, অথবা অ্যাপ্লিকেশন হিয়ারিং বলে। মোশন কোর্টও আলাদা, ইয়েস। তাহলে মোশন কোর্ট মানে এই ধরনের প্রথম শুনানি যারা করতে পারেন তারা হলো মোশন কোর্ট। এগুলো, এই টার্ম গুলো শুনবেন কোর্টে থাকলে বা আসলে শুনবেন, বা এগুলো হচ্ছে আপনার বেসিক আর কি, বুঝতে পারছেন? এগুলো কোর্টে আসতে আসতে আপনারা শুনতেন বা বুঝতেন। তা এখন বুঝে নিতে হবে, যেহেতু পরীক্ষা দিবেন, পরীক্ষা দেওয়ার হলে তো হাইকোর্টের অ্যাডভোকেট হয়ে যাবেন। তখন তো না বুঝলেও বুঝে নিয়েছে বলে ধরা হচ্ছে নাকি, যে পারমিটেড টু প্র্যাকটিস অনারেবল হাইকোর্ট ডিভিশন দিয়ে দিল না। তো সেজন্য গ্যাপ রাখা যাবে না, হ্যাঁ? নিয়মটা তো হইলো আসলে আপনি কোর্টে যাবেন, প্র্যাকটিস করবেন, সিনিয়রের সাথে দৌড়াবেন। ম্যাক্সিমাম তো আমরা সেই সুযোগ হয় না, থাকতে পারি না নাকি? এটাই তো সমস্যা। কিন্তু থাকা উচিত, থাকা উচিত, বা এটা মেনটেন করা উচিত। কারণ হলো এটা না করার কারণে কোয়ালিটি গ্রো হচ্ছে না। উইদাউট পড়াশোনা, উইদাউট জানাশোনা, কিচ্ছু জানে না, আপনি হাইকোর্টের পারমিশন দিয়ে দিচ্ছেন, কিচ্ছু জানে না, জজ কোর্টের পারমিশন দিয়ে দিচ্ছেন, আছে না? এটা তো হলো যে কি আপনার একটা মানে জাতির সাথে প্রতারণা। বুঝতে পারছেন? ঠিক না? মাইন্ড করেন না, এটা রিয়েলিটি। তো আমরা অনেক সময় দিয়ে দিই, আমাদের কাছে আসলো আমরা সাইন দিয়ে দিচ্ছি, বা আমরা সিনিয়র থেকে নিয়ে নিচ্ছি। আসলে কি হচ্ছে, আমরা সাইন দিয়ে দিচ্ছি যে না উনি কম্পিটেন্ট, অথচ এই লোক একদিনের জন্য কোর্টে আসেন, শুধুমাত্র ইন্টিমেশন দিয়ে। ভাই, এই এটা দুঃখ তো হয় না। কোথায় বলবো আর কোথায় রাখবো? হ্যাঁ এই দুঃখ রাখারও ভাই। জায়গা নাই, বলারও জায়গা ও নাই। হ্যাঁ হ্যাঁ, ফরাদ ভাই, হ্যাঁ এটাই হচ্ছে ব্যাপার। তো এগুলা তো কষ্ট করে ভাই, আমার সেজন্য সাথে এগুলা থেকে আমার সাথে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমার সাথে আমাদেরকে বেরিয়ে চারজন আসতে আছে হবে। হাইকোর্টের মেম্বার, একটা ডিসচার্জের হ্যাঁ। দরখাস্ত দিলে বাংলায়ও লিখতে পারে না। যাক, এই অবস্থা আসলে এটা বাস্তবতা, খুবই মর্মান্তিক, এগুলো খারাপ। কারণ এটা হচ্ছে ইনস্টিটিউশনকে ধ্বংস করে দেয়। আল্লাহু কথা আকবার, বলছেন না, আপনি আল্লাহু আকবার। ইনস্টিটিউশন ধ্বংস করে দিচ্ছেন, মানুষের আস্থা নষ্ট হয়ে যাচ্ছে। এরকম একটা লোক যদি ভালো একটা লোকের খপ্পরে পড়ে, তখন তো সে বুঝে যাবে কি আছে গোমর। তখন বলবে যে এই লোক অ্যাডভোকেট, বলে না এরকম? আপনি কিভাবে অ্যাডভোকেট হচ্ছেন? তখন আমাদের কারো সম্মান থাকে না। তখন ব্যারিস্টার এই রফিকুল হক সুদ্ধা নিচে নেমে যায়, ঠিক না? তো এখান থেকে আমাদের সবারই সচেতন হইতে হবে, আর একটু এখান থেকে বের হইতে হবে, কথাটা বুঝছেন? এই জন্য আমি সবাইকে বলি যে ভাই অন্তত যদি ইচ্ছে থাকে যে আপনি উকিল হবেন, প্র্যাকটিস, ইচ্ছে না থাকলে দরকার না, আপনার ওদিকে থাকেন। যদি ইচ্ছে থাকে আপনি আসেন, সময় দেন, ঠিক না? যদি ইচ্ছে থাকে। কিন্তু এই এই কাজটা করে না, বুঝতে পারছেন? তো এখন আসেন, তাহলে আমরা যেটা বললাম যে ক্রিমিনাল অ্যাপিলটা যখন আপনি রেডি করে যাবেন, অ্যাডমিশন হিয়ারিং করবেন, প্রথম যে এটাকে বলে ফর অ্যাডমিশন, মানে অ্যাডমিশন হিয়ারিং, বা ফর অ্যাডমিশন এগেনস্ট অর্ডার, ফর অ্যাডমিশন এগেনস্ট কনভিকশন, এভাবে ইয়ে করা থাকে। তাহলে এই ফর অ্যাডমিশন মানে বা অ্যাডমিশন হিয়ারিং মানে আপনি বুঝবেন এটা হচ্ছে প্রথম হিয়ারিং। আর 498 বলেন, 561A বলেন, ক্রিমিনাল রিভিশন বলেন, রিট বলেন, সিভিল রিভিশন বলেন, প্রথম যে হিয়ারিং এটার নাম কি? মোশন হিয়ারিং, সিভিল মোশন হিয়ারিং। হ্যাঁ, রিট মোশন হিয়ারিং, 498 মোশন হিয়ারিং, 561 এ মোশন হিয়ারিং, মনে থাকবে? ক্রিমিনাল রিভিশন মোশন হিয়ারিং, তার মানে প্রথম হিয়ারিংটা। সেখানে রুল হবে, অথবা রুল না হবে, উনি সন্তুষ্ট হলে রুল ইস্যু হবে, আরো সন্তুষ্ট হলে বেল দিবে, আরো সন্তুষ্ট হলে স্টে দিবে, আইডেন্টিটি আর কি, বুঝতে পারছেন? প্রাথমিক সন্তুষ্ট করে আপনাকে রুলটা এনশিওর করতে হবে, যে রুল দেওয়া, সেটা বেলের ক্ষেত্রে হোক, সেটা 561 এর ক্ষেত্রে হোক, সেটা আপনার রিটের ক্ষেত্রে হোক, ক্রিমিনাল রিভিশনের ক্ষেত্রে হোক। এবার রুলটা উনি দিল, মোশন রুল হিয়ারিং, রুল হিয়ারিংটা দেওয়ার জন্য অপোজিট পক্ষকে শোনা দরকার হয় না। তার মানে তাকে শোনার জন্য আমি ডাকতেছি। রুল মানে কি? এস টু ওয়াই, হ্যাঁ, ওই যে কলিং আপন দ্য অপোজিট পার্টিস টু শো কজ এস টু ওয়াই এ শুড নট বি স্যাটিসফাইড, হ্যাঁ, ইস্যু রুল,
কলিং আপন দ্য অপোজিট পার্টি, যে তাকে ডাকেন, তাকে ডেকে রুল ইস্যু করেন, কেন এই অর্ডারটা বাতিল করা হবে না, এই মর্মে সে জবাব দিক। তাহলে রুল ইস্যু করতে আর কি, ওকে রুল ইস্যু মানে হলো তোমাকে আমি শুনতে চাই, বুঝা গেছে? তাহলে রুল ইস্যু অনেকে বলে না যে মোশনে একতরফা শুনানি। হ্যাঁ, যখন আপনি অ্যাড ইন্টারিম কোনো অর্ডার দিবেন, অন্তর্বর্তীকালীন কোনো আদেশ দিবেন, যেমন স্টে দিবেন বা বেল দিবেন বা এরকম একটা ইনজাংশন দিবেন, একটা ডাইরেকশন দিবেন, তখন আইনের নিয়ম হলো তখন আপনি অপোজিট পক্ষকে শুনতে হয়, বা তার কোনো কথা থাকলে সেটা আমলে নিতে হয়। তো অপোজিট পক্ষ থাকে না, স্টেট থাকে, স্টেটকে শুনে। রিটের ক্ষেত্রে কে থাকে? সরকারের পক্ষে আইনজীবী থাকে, স্টেটের পক্ষে বা রাষ্ট্রের পক্ষে আইনজীবী থাকে, তাকে শুনে অন্তর্বর্তীকালীন আদেশটা দেওয়া হয়। বুঝতে পারছেন? তাহলে অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়ার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যে অপর পক্ষকে, রেসপন্ডেন্টকে বা অপোজিট পার্টিকে শুনতে হবে। কিন্তু রুল ইস্যুর সময় শোনার কোনো সিস্টেম বা নজির নাই, বা কোনো নিয়ম নাই। নিয়ম কেন থাকবে? এটাই তো আপনাকে শোনার জন্য তো আমি ডাকতেছি, ঠিক না? যে আপনি আসেন, জবাব দেন। তাহলে ক্রিমিনাল অ্যাপিলের ক্ষেত্রে আমরা এগেনিস্ট কনভিকশন এবং এগেনিস্ট অর্ডার দুইটা দুইটা ধরন জানলাম। আপনি দেখবেন এই 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 সেম জিনিসটা আমরা সিভিলের ক্ষেত্রেও পাবো। সিভিল অ্যাপিলেও দুই ধরনের, ডিক্রির বিরুদ্ধে, ওইখানে তো আর কনভিকশন হয় না। ওখানে কি হয় না? কনভিকশন আছে, ওখানে কি আছে? ডিক্রি আছে। তাহলে ডিক্রির বিরুদ্ধে, অর্ডারের বিরুদ্ধে, সেটাও দুইটা। তবে সেখানে একটা বিষয় হলো, এখানে আপনি কনভিকশনের এগেনিস্টেও ক্রিমিনাল আপিল, অর্ডারের এগেনিস্টেও ক্রিমিনাল আপিল, দুইটার নামই ক্রিমিনাল আপিল। আর ওইখানে ডিক্রি এগেনিস্ট হইলে এক নাম, অর্ডার এগেনিস্ট হইলে আরেক নাম। জানেন তো? খেয়াল আছে? রোহিত ভাই বলেন তো। ডিক্রির এগেনিস্ট হইলে এক নাম, অর্ডার এগেনিস্ট আরেক নাম। কি নাম? অর্ডার এগেনিস্ট হইলে ফার্স্ট আপিল, আর ডিক্রি এগেনিস্ট হইলে সেকেন্ড আপিল। আপনি বলেন, অর্ডার এগেনিস্ট হইলে কি আর ডিক্রি এগেনিস্ট হইলে কি সিভিলে? মিসেলেনিয়াস আপিল। দাঁড়ান, আপনাকে তো বলি নাই ফরাদ ভাই, আমরা এখানে জিজ্ঞেস করি তারপরে আপনার কাছে আসবো। আচ্ছা, জি, বলেন সরি আপনার ভাই, কি নাম? সরি না, সরি। হ্যাঁ, মশিউর রহমান ভাই বলেন। আগে সামনে যারা আছেন এদেরকে ধরি, তারপর আপনাদেরকে ধরবো, হ্যাঁ? ঠিক আছে, বলেন মশিউর রহমান ভাই, বলেন কি অর্ডার এগেনস্ট কি? আপনি তো ছিলেন, আমার সিভিল ক্লাসে ছিলেন। এই দেখো, এই আলাপ তো অনেকবার করছি, ছিলেন না? না, রফিক ভাই ছিলেন। আচ্ছা, মহাক ভাই খেয়াল আছে? আচ্ছা, পাঁচটা করে। আচ্ছা, আপনারা বলেন তো, আপনারা এবারে বলেন, এবারে কে আছে দেখি? ফরাদ ভাই তো দেখি ভালোই পারে, বাকিরা কে আছে দেখি? বাকিরা বলেন তো দেখি, আজকে একেবারে নতুন আছেন এরকম একজন বলেন। মাহমুদ খলিল বলেন, মাহমুদ খলিল তো ছিলেন আগে। এ পারি না, মাহমুদ পারি খলিল না। ভাই, হুম, বলেন। স্যার, আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। কোশ্চেনটা আবার, হ্যাঁ, সরি স্যার, কোচিলেন আপনি? কাজ করতেছিলাম তো কোচিলেন স্যার, একটু আপনি? আবার স্যার। তো কেমনে হবো তাহলে? হ্যাঁ, দেখছেন, আমাকে ক্লাসে রেখে দিয়ে কাজ করলে স্যার হবে? স্যার স্যার এখন আপনি আপনি বকাবকি করতে থাকেন, আমি কাজে থাকি, এখন ধরলে বলে যে আমি কাজ করতেছিলাম, খেয়াল করি না। তাহলে কি সরি স্যার, হবে? সরি তাহলে স্যার। হবে যে, হ্যাঁ, আচ্ছা, যাও তাহলে, তো আমরা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাব নাকি, হ্যাঁ? আচ্ছা মাহমুদ ভাই শুনেন, এই যে সিভিলে যে আপনার অর্ডারের এগেনিস্টে অ্যাপিল হয় বা ডিক্রি এগেনিস্টে অ্যাপিল হয়, এটাকে কি বলে? কোন ক্ষেত্রে কি বলে? অর্ডার এগেনিস্টে বা ডিক্রি এগেনিস্টে কি বলে? বলেন। কি সিভিলের ক্ষেত্রে স্যার না ক্রিমিনালের ক্ষেত্রে? হ্যাঁ, সিভিলের ক্ষেত্রে। সিভিলের ক্ষেত্রে আপনি ছিলেন তো? সিভিলের ক্ষেত্রে অর্ডারের এগেনস্টে যদি হয় তাহলে মিস আপিল হবে, আর যদি ডিক্রির এগেনস্টে হয় তাহলে রাইট রাইট রাইট। হ্যাঁ, এটা এত কনফিউজ কেন? আচ্ছা, যাক, এটা তো অনেকবার বলা হয়েছে না, যে আপনি খেয়াল জানি না করেন স্যার। যে দুইটা অ্যাপিল, ফার্স্ট অ্যাপিল এবং ফার্স্ট মিসেলেনিয়াস অ্যাপিল, সেকেন্ড অ্যাপিল বলতে কিন্তু কিছু নাই। বুঝতে পারছেন? তাহলে আপনার ফার্স্ট অ্যাপিল এবং ফার্স্ট মিসেলেনিয়াস অ্যাপিল, আর ফার্স্ট অ্যাপিলটা হলো ডিক্রির বিরুদ্ধে, ফার্স্ট অ্যাপিল হলো ডিক্রির বিরুদ্ধে। আর মিসেলেনিয়াস মানে কি? অর্ডার তো অলওয়েজ মিসেলেনিয়াস, ঠিক না? তাহলে এটা বুঝতে তো বা মনে রাখতে কঠিন কিছু না, যে অর্ডারের বিরুদ্ধে হইলে এটা মিস অ্যাপিলও বলে। নিচের কোর্টে যখন অ্যাপিল হয়, দেখবেন অর্ডারের বিরুদ্ধে অ্যাপিল হলে এটা কি বলে? মিস অ্যাপিল বলে না? এফএ আর এফএমএ, ফার্স্ট অ্যাপিল ডিক্রির বিরুদ্ধে, আর ফার্স্ট মিসেলেনিয়াস অ্যাপিল অর্ডারের বিরুদ্ধে। এগুলো মনে রাখবেন। তাহলে এটার সাথে কম্পেয়ার করে বললাম আর কি, যে ক্রিমিনাল অ্যাপিল, কনভিকশনের এগেনিস্ট ক্রিমিনাল অ্যাপিল, অর্ডার এগেনিস্ট ক্রিমিনাল অ্যাপিল। তাহলে আপনি বুঝবেন কিভাবে? ওই যে আমরা এখানে লিখে দিই এগেনিস্ট কনভিকশন অথবা এগেনিস্ট
অর্ডার। আর ওইটা বোঝার জন্য আপনাকে না লিখলেও বোঝা যাবে যে ফার্স্ট অ্যাপিল মানে হলো ডিক্রির বিরুদ্ধে, ফার্স্ট মিসেলেনিয়াস অ্যাপিল মানে হলো অর্ডারের বিরুদ্ধে। এগুলো সংক্ষেপে লিখে রাখবেন আর মনে রাখতে হবে। হ্যাঁ, খুবই সহজ, কঠিন কিছু না। আচ্ছা, তাহলে আমরা অ্যাপিল পেলাম দুই ধরনের, এগেইনস্ট কনভিকশন আর একটা হচ্ছে এগেইনস্ট অর্ডার, নাকি ক্রিমিনাল অ্যাপিল। এবার আসেন এরপর হলো কি রিভিশন, নাকি এরপরে কি ক্রিমিনাল রিভিশন। হ্যাঁ, এবার আসেন ক্রিমিনাল রিভিশন। হ্যাঁ, এবার ক্রিমিনাল রিভিশনের ক্ষেত্রে কত ধরনের হয় ক্রিমিনাল রিভিশন? আচ্ছা, নরমালি এই ক্রিমিনাল রিভিশনটা নরমালি হলো একটা অর্ডার, যেটা আপনার সেশনসে একটা অর্ডার দিল, এখন যেটার বিরুদ্ধে কি হয় না, আপিল হয় না। এটাই তো, যে আপিল চলে না, যখন আপিল চলে না যে অর্ডারের বিরুদ্ধে, সেই অর্ডারের বিরুদ্ধে আপনি কি করতে পারেন, রিভিশন করতে পারেন। এই তো ব্যাপারটা, যে আপিল চলে না রিভিশন করতে পারেন। তাহলে এটা হইলো ক্রিমিনাল রিভিশন কি এগেনিস্ট অর্ডার, কি এগেনিস্ট অর্ডার, নাকি একটা পেয়ে গেলেন এগেনিস্ট অর্ডার। হ্যাঁ, আচ্ছা, এটা নিচে দিয়ে দিই। হ্যাঁ, ক্রিমিনাল রিভিশন এগেনিস্ট অর্ডার। তখন কি ওই হাজতি আসামি জামিন চান? হ্যাঁ, হ্যাঁ, কি বললেন, কে বললেন, বলেন। না, জামিনের ইস্যুটা তো হলো, জামিনের ইস্যুটা তো আর আমরা রিভিশন করি না। জামিনের ইস্যুটা তো 498 এ কনকারেন্ট পাওয়ার আমরা এখানে চলে আসি, ঠিক আছে। আপনি মনে করেন যে আপনার যে কোনো একটা আদেশ, আপনি সেশনসে মামলা চলে, যেমন কি হয়, আমরা অনেক সময় আপনার রিকলের একটা অ্যাপ্লিকেশন দিই, এই সাক্ষীকে আমি কি করতে পারি নাই, যারা করতে পারি না, একটা রিকল অ্যাপ্লিকেশন দিলাম, রিজেক্ট করে দিল, ঠিক না, একটা আদেশ দিয়ে রিজেক্ট করে দিল, না এটা সময় অপচয়ের একটা সময় ক্ষেপণের একটা উসিলা এসে বলে দিল, রিজেক্ট করে। তখন এটার বিরুদ্ধে কি করবে, রিভিশন করবে। এটা তো আর অ্যাপিলেবল অর্ডার না, তখন আমরা রিভিশন করি, এরকম আর কি। এরকম অনেক অর্ডার হতে পারে যেটার বিরুদ্ধে আমরা রিভিশনে আসতে পারি। অর্থাৎ সিম্পল কথা হলো, যে অর্ডারের বিরুদ্ধে কোনো অ্যাপিল চলে না, অ্যাপিল আইনে বলা থাকবে, কোন অর্ডারের বিরুদ্ধে নরমালি আইনে যখন বলা থাকে তখন অ্যাপিল হয়। আর নরমালি আপনার অর্ডারের বিরুদ্ধে অলওয়েজ রিভিশন। আর অ্যাপিল আর এমনি রায়ের বিরুদ্ধে অলওয়েজ অ্যাপিল, রায়ের বিরুদ্ধে কি অলওয়েজ অ্যাপিল, রায়ের বিরুদ্ধে অ্যাপিল হবে, ঠিক না, অ্যাপিল হবে, এটা এক্সেপশন আছে, এক্সেপশন ছাড়া। তাহলে এটা মাথায় রাখবেন। এবার আসেন আমরা ক্রিমিনাল রিভিশন, তাহলে প্রথম যেগুলো কথা হলো, রিভিশন মানে হলো একটা অর্ডারের বিরুদ্ধে আসবো, নাকি। এরপর আরেকটা রিভিশন হয়, সেটা হলো অনেক সময় আপনি দেখবেন, যেমন আমরা একটা রিভিশন করছি, কিরকম এটা, আমরা একটা হত্যা মামলা করলাম, ইনফরমেন্ট হয়ে, বাদী হয়ে। সেই মামলাতে আপনার 10-12 জন আসামি ছিল, চার্জশিট হলো, সেখানেও 8-10 জনকে রাখলো, ট্রায়াল হলো, সবাইকে খালাস দিয়ে দিল, ঠিক না। খালাস দেওয়ার পরে এখন রাষ্ট্র, মানে যিনি প্রসিকিউশন, তারা আর অ্যাপিল করে নাই, তাদের তো অ্যাপিল করার এখতিয়ার আছে, জানেন, করে নাই। এখন আমি ইনফরমেন্ট, আমি তো অ্যাগ্রিড হলাম, আমি ইনফরমেন্ট বাদী, আমি এগ্রিড হলাম না, সবাই খালাস হয়ে গেল, আমি আসলাম, আমার আসার রাস্তা হলো ক্রিমিনাল রিভিশন, বুঝতে পারছেন। তাহলে এটা হলো কিসের বিরুদ্ধে, একুইটালের বিরুদ্ধে, কিসের বিরুদ্ধে, একুইটালের বিরুদ্ধে। তাহলে এটা একটা রিভিশন, এটা হলো কি এগেনিস্ট একুইটাল, এগেনিস্ট একুইটাল। হ্যাঁ, একুইটাল, ঠিক আছে, এটা হলো এগেনিস্ট একুইটাল। তাহলে এটা কখন, আপনি যখন ইনফরমেন্ট, যখন রাষ্ট্র আসে না, তখন আপনি খালাসের বিরুদ্ধে কিসে আসতে হবে, রিভিশনে আসতে হবে, বুঝা গেছে। যারা অনলাইনে আছেন হ্যাঁ, তারা যদি একটু এগুলো খুবই কম বলে পাওয়া দেন যায়। না, হ্যাঁ, আপনি এটা তো হচ্ছে আপনার সচেতন কিছুদিন আগে আমরা ওই যে চট্টগ্রাম মেডিকেলের একটা মামলা করছিলাম, আবিদ হত্যা মামলা। আবিদ হত্যা মামলা আপনার এই ধরনের একটা ইয়ে ছিল, যে অনেক আসামিকে খালাস দিয়ে দেওয়া হয়েছে, পরে আমরা রিভিশন করে রুল, স্টে এবং ডাইরেকশন নেওয়া হয়েছে। আগামীকালকে হ্যাঁ, হ্যাঁ। তো তাহলে আসেন, এই আপনার আহ, কথা বললে একটু বন্ধ রাখেন। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আপনার রিভিশন। এবার আসেন আমরা চলে যাই এবার। এর পরেরটা কি, 561 এ, নাকি 561 এ। আসেন 561 এ। তাহলে 561 এ, 561 এ, এ কিন্তু বড় হাতের একসাথে, স্পেস নাই, ছোট হাতও নাই, স্পেসও নাই, বড় হাতের একসাথে, বুঝছেন। তাহলে 561। এবার আসেন 561 কয় ধরনের। 561
কয় ধরনের? নাম্বার 1 হলো এগেনস্ট প্রসিডিংস। এগেনস্ট প্রসিডিংস, হ্যাঁ, এগেনস্ট প্রসিডিংস মানে কি? একটা মামলার কার্যক্রমের বিরুদ্ধে, নাকি? মামলার কার্যক্রমের বিরুদ্ধে, নাম্বার 1। নাম্বার 2 হলো এগেনস্ট কনভিকশন। এগেনস্ট কনভিকশন। নাম্বার 3 হলো এগেনস্ট revisional judgment or order। এই যে এই 3 ধরনের 561 আমরা দেখতে পাই, হ্যাঁ, এই 3 ধরনের 561 এ আমরা দেখতে পাই। এগেনস্ট প্রসিডিংস, এটা হলো সবচেয়ে জমজমাট, সবাই জানেন, যেটা যে মামলা কোয়াশ করে দাও, যে মামলাটা কি করে দাও, কোয়াশ করে দাও, স্টে করে দাও, এটা হলো এগেনস্ট প্রসিডিংস। যে মামলা চলবে না, এটা আমরা কোয়াশ করব বা স্টে করব। আরেকটা হলো এগেনস্ট কনভিকশন। এটা হলো যখন আপনি একটা আপিল করার সুযোগ ছিল কিন্তু আপিল করতে পারেন না, আইনগত বার আছে। যেমন কি, আপনি মনে করেন আমরা নারী ও শিশু নির্যাতন দমন আইন জানি, সেখানে আইনের 28 ধারাতে আপিলের নিয়ম বলা আছে যে এই ট্রাইব্যুনালের আদেশ রায়ের বিরুদ্ধে মহামান্য হাইকোর্ট বিভাগে 60 দিনের মধ্যে আপিল করতে হবে। কয়দিনের মধ্যে? 60 দিনের মধ্যে। তাহলে নারী ও শিশু নির্যাতন দমন আইনটা কি আইন? স্পেশাল আইন। এটা একটা স্পেশাল ল। কয়দিন টাইম দিল? 60 দিন টাইম দিল। এই যে 60 দিন টাইম দেয়া, এই 60 দিন টাইম দেওয়ার অর্থ হলো আপনি এই স্পেশাল লতে 60 দিনের পরে যদি আপিল করতে যান, তাহলে কি আপনি করতে পারবেন? করার সুযোগ আছে? কেন তামাদি অ্যাপ্লিকেশন দিতে পারবেন না? তামাদি অ্যাপ্লিকেশন দেওয়া যাবে? না, যাবে না, হ্যাঁ, যাবে যাবে না। না। তো কনফিউজ কেন? কেন যাবে না? কেন যাবে না? এটা বিশেষ আইন, এই জন্য যাবে না। হ্যাঁ, যেহেতু স্পেশাল আইন, বিশেষ আইন, সেজন্য তামাদির অ্যাপ্লিকেশন দেয়া যাবে না। তাহলে তামাদির অ্যাপ্লিকেশনটা হলো আমাদের যে অর্ডিনারি আইন সেই ক্ষেত্রে প্রযোজ্য, সিআরপিসি, পেনাল কোড, কিন্তু স্পেশাল আইনে প্রযোজ্য না। তাহলে এখন একটা লোক, সে একটা নারী ও শিশু নির্যাতন দমন আইনে 11 গ মনে করেন, বা ক, খ, বা 9(1) বা এরকম অনেক আছে না, বা 730, তো একটা মামলায় সে সাজা ভুক্ত হয়ে গেল বা সাজাপ্রাপ্ত হয়ে গেল, এখন কোনো কারণে সে হয়তো বা জানে না বা ট্রায়াল ফেস করতে পারে না বা বাইরে ছিল, এখন 60 দিন না, সে আপনার এই 6 বছর পরেও তো আসতে পারে, এসে আপনার কাছে আসলো, এখন আপিল করবে এই রায়ের বিরুদ্ধে, কি করবেন? আপিল তো করার সুযোগ নাই, তামাদি অ্যাপ্লিকেশন দিতে পারবেন না, তখন তার রাস্তা হলো এটা, তার রাস্তা হলো এটা। এখন তাকে তো একটা এই 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 কনভিকশনটা চ্যালেঞ্জ করার একটা রাস্তা তো দিতে হবে। ওই যে ফর সিকিউরিং এন্ডস অফ জাস্টিস একটা কথা বলা আছে না, যে ফর সিকিউরিং এন্ডস অফ জাস্টিস আইনে 561 এতে বলা আছে না, যে ফর সিকিউরিং এন্ডস অফ জাস্টিস, টু সিকিউর এন্ডস অফ জাস্টিস, এই সেই জায়গাতে গিয়ে এগেনস্ট কনভিকশন আমরা ওই সাজাটাকে আমরা 561 এতে চ্যালেঞ্জ করব। কিভাবে? এই রাস্তা। তখন আমরা সেখানে কস্ট টাইটেলে লিখবো কি, যে জাজমেন্ট এন্ড অর্ডার অফ কনভিকশন এন্ড সেন্টেন্স ডেটেড সো এন্ড সো শুড নট বি কোয়াস্ট। শব্দটা হবে শুড নট বি কোয়াস্ট, আর আপিল করলে হয় শুড নট বি সেট অ্যাসাইড। বুঝতে পারছেন? জাস্ট শব্দের পার্থক্য, কাজ অনেকটা একই হবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার, সেরকম আপনার স্পেশাল পাওয়ার সেক্ট আছে। স্পেশাল পাওয়ার সেক্টে বলা আছে 30 ধারা, যে 30 দিনের মধ্যে মহামান্য ইয়েতে কি বলে হাইকোর্ট বিভাগে কি হবে? আপিল হবে। স্পেশাল পাওয়ার সেক্টের অধীনে যে রায়গুলা হয়, এটার বিরুদ্ধে 30 দিনের মধ্যে কোথায়? হাইকোর্ট বিভাগে আপিল হবে। তো আপনি 30 দিন না, আপনি 30 বছর পরে আসতে পারেন, 3 বছর পরে আসতে পারেন, 30 দিনের পরে, 60 দিন পরে আসতে পারেন, 100 দিন পরে আসতে পারেন, আসতে পারেন না, 3 বছর পরে আসতে পারেন। তখন আপনার কি হবে? কারণ স্পেশাল লতে আপনি তো তামাদি অ্যাপ্লিকেশন দিতে পারবেন না, তখন আপনি সেই কনভিকশনটাকে চ্যালেঞ্জ করবেন কিসে? 561 এতে। বুঝে গেছে? তাহলে এটা হচ্ছে আপনার এগেনস্ট কনভিকশন। ওকে, গেল এগেনস্ট কনভিকশন। এরপর আরেকটা হলো এগেনস্ট রিভিশনাল জাজমেন্ট। হ্যাঁ, এটা কি? এগেনস্ট রিভিশনাল জাজমেন্ট, এখন মনে করেন আপনি এই যে একটা মামলা, মনে করেন এনআইএক্টের মামলা, হ্যাঁ, এনআইএক্টের মামলা, আপনি আসামি পক্ষের উকিল বা আসামি,
এখন আপনার বিরুদ্ধে চার্জ গঠন হলো, আপনি ডিসচার্জের একটা অ্যাপ্লিকেশন দিয়ে বুঝালেন যে আসলে আপনি এটার সাথে জড়িত না বা আপনার চেক না বা এসে অনেক কিছু আপনি বুঝালেন। তো চার্জ গঠন হয়ে গেল, ডিসচার্জ অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেল, ম্যাজিস্ট্রেট সাহেব রিজেক্ট করলেন। এখন এই যে একটা অর্ডার, চার্জ গঠন আদেশ, এটা তো একটা অর্ডার। এই অর্ডারটা তো অ্যাপিলেবল না, নাকি? এটার বিরুদ্ধে তো অ্যাপিল করা যায় না, তাহলে কি করবেন? রিভিশন করবেন। এটার বিরুদ্ধে কি করবেন? না, রিভিশন করবেন। এই অর্ডারটা তো রিভিশনাল অর্ডার, নাকি? অর্ডার যেটার বিরুদ্ধে অ্যাপিল হয় না, এটার বিরুদ্ধে কি হয়? রিভিশন হয়। তাহলে আপনি রিভিশন করবেন। এখন রিভিশন করতে গিয়ে আপনি কোথায় যাবেন? সেশনসে যাবেন। রিভিশন তো ম্যাজিস্ট্রেট কোর্টের অর্ডারের বিরুদ্ধে তো আপনি হাইকোর্টে আসতে পারবেন না। ম্যাজিস্ট্রেট কোর্টের অর্ডারের বিরুদ্ধে কোথায় যাবেন? সেশনসে, দায়রা আদালতে যাবেন, নাকি? দায়রা আদালতে যাবেন তো। তাহলে দায়রা আদালতে গেলেন, সেখানে কি 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 করবেন? ক্রিমিনাল রিভিশন করবেন, নাকি? ক্রিমিনাল রিভিশন খেয়াল আছে তো? 439A, 439A অফ সিআরপিসি, আর 439 হলো হাইকোর্ট। 439 হলো হাইকোর্ট, আর ওইখানে হলো 439A অফ দ্য সিআরপিসি। আপনি সেই অর্ডারটাকে চ্যালেঞ্জ করলেন, সেই অর্ডারের বিরুদ্ধে আপনি একটা ক্রিমিনাল রিভিশন করলেন। দায়রা জজ আদালত অথবা অতিরিক্ত দায়রা জজ আদালত সেই রিভিশন শুনানি করে রিজেক্ট করে দিল, বললো যে না, এখানে হাত দেওয়ার মতো কিছু নাই, এটা ঠিক আছে, বহাল করে দিল। দিতে পারে তো, নাকি? এখন আপনি এই জাজমেন্ট বা এই আদেশের বিরুদ্ধে আপনি সংক্ষুব্ধ, যে দায়রা আদালতও আপনার বিরুদ্ধে অর্ডার দিয়ে দিল। এখন আপনার রাস্তা কোথায়? দায়রা আদালতের পরে জেলা জজ, জেলা ও দায়রা আদালতের পরে তো হাইকোর্ট। আর হাইকোর্টে তো আসতে হবে, এটা তো রাস্তা নাই, নাকি? ম্যাজিস্ট্রেট কোর্ট, দায়রা, সেশনস কোর্ট, হাইকোর্ট, এই তো স্টেপ গুলো তো এটা। হাইকোর্টে আপনি কোন রাস্তায় ঢুকবেন? আপনি তো আপিলে ঢুকতে পারবেন না, আপিল হবে? আপিলের তো ইস্যু নাই। আপনি তাহলে রিভিশন তো একবার করে আসছেন, আবার কি রিভিশনে ঢুকবেন? সেকেন্ড রিভিশন তো চলবে না। সুযোগ আছে? ক্রিমিনালে কি সেকেন্ড রিভিশনের সুযোগ আছে? নাই। সিভিলে আছে, নাকি? সিভিলে আছে না? ওই যে সিভিলে কত কত ধারা কত? 115(4), এই তো কত রফিক সাহেব? 115(4), হ্যাঁ, এগুলো তো এই তো সবাই জানেন। 115(4) আর 115 একই হইলো প্রথম যে রিভিশন, নাকি? হাইকোর্টে যে রিভিশন হয়, 115 এক হইলো কি প্রথম যে রিভিশন হয়। হ্যাঁ, প্রথম হাইকোর্টে সরাসরি যে রিভিশন। আর 115(4) হইলো যে কি সেকেন্ড রিভিশন। তখন আমরা বুঝবো যে 115 কোন কোন ধারা আরেকটা রিভিশন হয়ে গেছে। 115(4) আসা মানে কি 115 কোন কোন ধারায় আরেকটা রিভিশন হয়ে গেছে? কোন কোন ধারা? 2 এবং 3-এ। 2 এবং 3, 2 হইলো কার? এই ডিস্ট্রিক্ট জাজের, 3 হইলো এডিশনালের। খেয়াল আছে তো সব? এগুলা জি। পড়ছেন? আচ্ছা, তাহলে এখানে এবার আসেন, এখন ক্রিমিনাল রিভিশনটা আমার রিজেক্ট করে দিল, তো আমি এখন কি করবো? হাইকোর্টে আসতে হবে। তো হাইকোর্টে আসার রাস্তা হলো আমার এটা 561-এ, কারণ আমি আপিলেও ঢুকতে পারতেছি না, রিভিশনেও ঢুকতে পারতেছি না, তাহলে আসতে হবে কোথায়? 561-এ। ফর সিকিউরিং এন্ডস অফ জাস্টিস, টু সিকিউর এন্ডস অফ জাস্টিস। ওই যে একটা কথা আছে না, ন্যায় বিচার নিশ্চিতকরণে। এই যে এক কথার মধ্যে কিন্তু সব ঢুকাই ফেলছে, বুঝছেন? যে ন্যায় বিচার নিশ্চিতকরণের জন্য, কারণ কোনো কারণে যদি ওনারা ভুল করে থাকেন, ভুল করতেই পারেন, তাহলে এই লোকটার তো কিছু একটা পাওয়া উচিত। তাহলে আমাকে আসতে হবে সেই এগেনিস্ট রিভিশনাল জাজমেন্ট অথবা অর্ডারের বিরুদ্ধে। কিসে আসবো? 561-এ। বোঝা গেছে? আচ্ছা, এরকম আমরা অনেক 561-এ করি, এরকম অনেক 561-এ হয়। এই যে এনআইএক্টের মামলা হয় বা আদার্স যে কোনো মামলা হয়, 4G/4 420 মামলা, ম্যাজিস্ট্রেট চার্জ ফ্রেম করলো, রিভিশন হলো, দেন 561-এতে। বুঝতে পারছেন? এরকম অনেক হয়। তো এটা হচ্ছে আপনার 3 ধরনের 561। তাহলে বোঝা গেল সংক্ষেপে যে 561 এটা হলো যে এগেনিস্ট প্রসিডিংস নাম্বার 1। তাহলে এগেনিস্ট প্রসিডিংসটা কি? হ্যাঁ, এটাতে আমি ডিটেলসে যাই না, এটা আমরা বলে দিলাম। এগেনিস্ট প্রসিডিংসটা হলো সবচেয়ে বেশি 561 যেটাতে হয়, যে একটা মামলা কোনো কারণে যদি আমরা দেখি যে মামলাটা চলতে পারে না, আছে না, যে চলতে পারে না, বা আপনার এটা কেন চলতে পারে না? বিভিন্ন কারণে, আইনের ব্যত্যয় থাকতে পারে, ইলিগালিটি থাকতে পারে, বা আইনের যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করে না হইতে পারে, অথবা যে মামলাটা যে ধারায় করা হলো সেই ধারাতে যে অফেন্সের সংজ্ঞা দেওয়া হয়েছে সেই সংজ্ঞার মধ্যে এফআইআরটা যদি আমি পড়ি, এজাহারটা যদি আমি পড়ি, সেই সংজ্ঞার মধ্যে পড়ে না, আছে না, যে এফআইআর itself does not disclose any offense as stated in the concerned sections। তাহলে কনসার্ন সেকশনসে তো অফেন্সের একটা সংজ্ঞা দেওয়া আছে, ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে, যে কি কি কাজ করলে পরে এই অফেন্সটা হবে। আর আমরা যখন এজাহারটা পড়ি, অভিযোগটা পড়ি, আমরা দেখি যে আসলে এই অভিযোগ পড়লে যে মানে প্রাইমারিলি এটা কোনো অফেন্সে হয় না, তাহলে তো এটা মামলা চলতে পারে না, এটা তো একটা ওয়ান কাইন্ড অফ এবিউজ অফ দ্য প্রসেস অফ দ্য কোর্ট।
ঠিক না, যেটা অফেন্সিভ হয় না সেটাকে যদি আপনি চালিয়ে যান তাহলে এটা কি এবিউজ অফ দ্য প্রসেস অফ দ্য কোর্ট না, যে কোর্টের প্রসেসের অপব্যবহার। তাহলে 561 এতে বলা আছে কি যে কোর্টের প্রসেসের অপব্যবহার রোধ করবে, রোধ করবে নাকি? হুম। হ্যাঁ, এই নজরুল ভাই, আমাদের নজরুল ভাই প্রিন্ট থেকে এই ডেটটা অফ পরে। করেন, অফ করেন, নজরুল ভাই অফ করেন। আমাদের ক্লাস চলতেছে। বকুল ভাই আপনিও মিউট করেন, বকুল ভাই মিউট করেন, সবাই মিউট করেন। হ্যাঁ, জি, ঠিক আছে। বোঝা যাচ্ছে তো না? আপনারা বুঝতে পারছেন যারা জুমে আছেন কানেক্টেড? কি অবস্থা, একটা আওয়াজ দিয়েন, জি জি জি। বোঝা যায়? এই বিশাল। ওকে, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। হ্যাঁ, সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে না, আর একটু ক্লিয়ার দরকার। ওয়ালাইকুম আসসালাম। কে, নজরুল ভাই না এটা? রুহুল আমিন, নজরুল রুহুল ভাই? আমিন পটুয়াখালী থেকে। ও রুহুল আচ্ছা, আমিন আমার ভাই, সাউন্ড ক্লিয়ার না? না, না, এখন ক্লিয়ার আছে। আমার একটু জানার ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। আর আচ্ছা, এই যে 3 নাম্বারটা এগাইনস্ট, হ্যাঁ, এই লেখাটা একটু বুঝি নাই 3 নাম্বারটা। কোনটা কোনটা বুঝেন নাই? মানে প্রথমটা হচ্ছে যে এগাইনস্ট প্রসিডিংস, এগাইনস্ট কনভেনশন, কনভিকশন। কনভিকশন, কনভিকশন, এগেইনস্ট তারপরে 3 কনভিকশন, নাম্বারটা এগেইনস্ট প্রসিডিংস, আর এগেইনস্ট রিভিশনাল জাজমেন্ট অবলিক অর্ডার। কখনো কখনো সামারিলি রিজেক্ট করে দেয় অর্ডার দিয়ে, কখনো রায় দিয়ে রিজেক্ট করে। ঠিক আছে, সেজন্য দুইটাই নিয়ে আসলাম, যে রিভিশনাল জাজমেন্ট অথবা অর্ডার। হ্যাঁ, রিভিশনাল জাজমেন্ট অথবা রিভিশনাল অর্ডার। ঠিক আছে, তাহলে দুই ক্ষেত্রে। হ্যাঁ, আপনার আওয়াজ সাউন্ড ক্লিয়ার না হলে বলিয়েন, তখন আমি এটা ঠিক করে রাখবো। আচ্ছা, তাহলে আচ্ছা, এই আমার একটু তিনটা এখন জানার ছিল আর কি। এগেইনস্ট প্রসিডিং। হ্যাঁ, বলেন বলেন বলেন। ওই যে আপনি যে ক্রিমিনাল ডিভিশনের ক্ষেত্রে বলেন যে এগেইনস্ট একুইটালের খালাসের বিরুদ্ধে, যেটা এটা হ্যাঁ তো হ্যাঁ 417 একটা আছে না, যে সাপোজ ম্যাজিস্ট্রেট কোর্টে যদি কাউকে খালাস দেয়, তাহলে এটা কি হ্যাঁ হ্যাঁ দায়রাতে আপিল করবে না আগে? হ্যাঁ হ্যাঁ, করবে। আর তাহলে আপনি এটা যেটা আমরা বলছেন, এটা কি মানে দায়রা যদি খালাস দেয় তাহলে যাবে হাইকোর্টে এই সেকশনে, এরকম? দায়রা, দায়রা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দায়রার ক্ষেত্রে যে ইনফরমেন্ট করবে তখন, যদি রাষ্ট্র না করে, বুঝছেন, যদি রাষ্ট্র জি। না করে। আচ্ছা, আসেন তাহলে এগেইনস্ট প্রসিডিংস এর ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে প্রথম কথা হইলো যদি ইলিগালিটি থাকে, আইনের ব্যত্যয় থাকে। কেমন আইনের ব্যত্যয়? যেমন আপনি ধরেন এনআইএক্টের মামলা, সেখানে কি বলা আছে, আপনি চেকটা ডিজনার করলেন, ডিজনার করার পরে আপনি তো তাকে কি দিবেন, নোটিশ দিবেন, লিগ্যাল নোটিশ দিবেন না, যে তোমার চেকটা ডিজনার হইলো, তোমাকে জানাইলাম, তুমি টাকাটা এতদিনের মধ্যে দাও। এটা টাইম ফ্রেমিং আছে না? কতদিন? 30 দিন, টাকাটা দিয়ে দাও। তাহলে আপনার এই যে টাইম ফ্রেমিং, এরপরে আপনার কোনো রিপ্লাই দিল না, রিপ্লাই দিল না, তাহলে আপনি মামলা করার জন্য একটা টাইম ফ্রেমিং আছে না? কতদিন? পরবর্তী 30 দিন। তাহলে এই যে টাইম ফ্রেমিং, কোনো একটা টাইম ফ্রেমিং এর যদি ব্যত্যয় হয়, হইতে পারে না? হইতে পারে তো, আগে পরে আপনি করলেন, তাহলে আপনার এটা তো একটা ইলিগালিটি। তাহলে এই পয়েন্টে আপনি মামলাটা তখন কি হয়ে যাবে, তখন এই প্রসিডিংস এ আপনি নিয়ে আসতে পারবেন 561 এতে। সেটা প্রসিডিংস এ চ্যালেঞ্জ করতে পারবেন কিসের পয়েন্টে, কিসের গ্রাউন্ডসে? এই যে আইনের ব্যত্যয়ের গ্রাউন্ডসে। লিগ্যাল একটা ইলিগালিটি হয়ে গেল না, এটা হচ্ছে বিষয়। এরকম আপনার এরপর আছে যে কিছু সেটেল প্রিন্সিপাল আছে, যে কোন কোন ক্ষেত্রে মামলা চলতে, যেমন আপনি সিভিল ডিসপিউটের ক্ষেত্রে মামলা, ক্রিমিনাল মামলা চলবে না, যে সিভিল ম্যাটার বা ডিসপিউটটা সিভিল নেচার। হ্যাঁ, তাহলে আপনি সেটা সিভিল কোর্টে যাবেন, আপনি সেটা ক্রিমিনাল কোর্টে নিয়ে আসতে পারবেন না, তাহলে এটা হয়ে যাবে এবিউজ অফ দ্য প্রসেস অফ দ্য কোর্ট। বুঝতে পারছেন? এরপরে আপনি এজাহারে যে বয়ান দিয়েছেন, সেই বয়ানের সাথে অপরাধের যেই সংজ্ঞা, এটার সাথে মিলে না, তাহলে এটাও চলবে না। এরকম, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার বেসিক, যে আইনের যদি ব্যর্থ থাকে, এরপর আপনার প্রসেসের ব্যর্থ থাকে, তাহলে আমরা সেই প্রসিডিংস কে চ্যালেঞ্জ করতে পারবো কিসে, 561 এতে। এবং সেই 561টা হবে এগেইনস্ট প্রসিডিংস। ঠিক আছে, 3 ধরনের 561। হ্যাঁ, ওকে, এবার আসেন। তাহলে এই যে আপনাদের নর্মালি আমরা আমাদের ড্রাফটের ক্ষেত্রে আমরা এটাই বেশি পাই, এটাই হচ্ছে আমাদের বেশি কি, এই যে এগেইনস্ট প্রসিডিংসটা হলো আমাদের বেশি। বুঝতে পারছেন? এটাই আসবে। আর এখনো পর্যন্ত আমার নজরে পড়ে নাই বা আসে নাই, তবে এগুলো আমরা যেহেতু আমরা শিখে রাখবো, জেনে রাখবো, নাকি অসুবিধা তো নাই? হ্যাঁ, জেনে রাখবো, জেনে রাখবো। তো এটা হচ্ছে বিষয় প্র্যাকটিক্যাল নলেজ, যে এটা আমাদের জেনে রাখতে হবে বা আমরা চেষ্টা করব
কয়েকটা করতে, তবে আমরা এটার উপরে বেশি নজর দিব এবং এটাই আমরা প্র্যাকটিস করব বেশি, ঠিক আছে, এগেইনস্ট প্রসিডিংসটা। তাহলে আসেন, তাহলে এই তিনটা ক্রিমিনালের ক্ষেত্রে আমাদের বেসিক যে ক্রিমিনাল অ্যাপিল, ক্রিমিনাল রিভিশন, আর হলো 561A, 561A, আর হলো 498 আমরা এখনো দেখি নাই। 498 এর ক্ষেত্রে, 498 এর ক্ষেত্রে এরপর আরেকটা হলো কি 498 নাকি, 498 অফ সিআরপিসি, 498 অফ সিআরপিসি নাকি। তাহলে এখানে হলো দুই ধরনের, একটা হলো আপনার 498 রেগুলার বেল। রেগুলার বেল, রেগুলার বেল মানে হলো কি, যে আপনি জেল হাজতে আছেন, আপনি জেল হাজতে আছেন, এটাকে বলে ইন কাস্টডি, ইন কাস্টডি নাকি, মানে পিটিশনার ইন কাস্টডি নাকি। আরেকটা হইলো কি, আরেকটা হইলো কি অ্যান্টিসিপেটরি বেল, আগাম জামিন। এটা হইলো অন সারেন্ডার, অন সারেন্ডার মানে সারেন্ডার করতে হয় নাকি। এটা হলো অন সারেন্ডার, যে আপনি সারেন্ডার করবেন, কোর্টের সামনে এসে উপস্থিত হবেন, হাজির হবেন, তখন কোর্ট কি করবে, যে আপনাকে বেল দিবে। এটা হচ্ছে আপনার অন সারেন্ডার, অ্যান্টিসিপেটরি বেল। আর আরেকটা হলো রেগুলার বেল, যেটা ইন কাস্টডি, যখন আপনি জেল হাজতে থাকবেন তখন, তখন আপনার বেইলের জন্য আসা। এগুলো হচ্ছে এগুলা অনেক হয়, দেখেন না, অনেক জামিনের ইস্যুতে। এবং এগুলা, আরেকটা বিষয় বলা হয় না, এটা আসতেছে এবার, হলো জুরিসডিকশনের বিষয়টা, যে জুরিসডিকশনের বিষয়টা। আচ্ছা, এটার সাথে বলে ফেলি, যেমন এই যে 498, এটা আপনি কোন জুরিসডিকশন, এটা হলো আপনার, আসেন, আচ্ছা এটা একসাথে বলবো, জুরিসডিকশন গুলো আমরা একসাথে লিখি, তাহলে সুবিধা হবে আপনাদের। তাহলে ম্যাটার গুলো তো বুঝতে পারছেন না, কি কি বিষয়, নোট নিছেন, সুন্দর করে রাখেন, এগুলা খুব জরুরি আলাপ। আচ্ছা আসেন, এরপরে হলো জুরিসডিকশনস নাকি, ক্রিমিনালে কি কি জুরিসডিকশন আছে না, জুরিসডিকশনস, বোঝা গেছে, জুরিসডিকশনস কি কি নাকি। এবার আসেন নাম্বার 1 দেখি, বলেন, কে বলবে, মশিউর রহমান সাহেব বলেন, প্রথম জুরিসডিকশনটা কি বলেন। ডক্টর মশিউর রহমান, আছে তো একজন নাকি, ডক্টর মশিউর রহমান, হ্যাঁ, কে, ডক্টর, হ্যাঁ কে ছিল ডক্টর মশিউর রহমান, হ্যাঁ, ছিল না উপদেষ্টা, আছে, হ্যাঁ শেখ হাসিনার উপদেষ্টা ছিল, ছিলেন না, ডক্টর মশিউর রহমান সচিব ছিল মনে হয়, না সচিব ছিল, সাবেক সচিব, হ্যাঁ, আমরা ব্রিলিয়ান্ট লোক, হ্যাঁ। আচ্ছা আসেন, জুরিসডিকশন, ডক্টর মশিউর রহমান বলেন, কি জুরিসডিকশন একটা নাম বলেন, বলেন, মাথা খাটান না, আপনি আপনি বলেন, জুরিসডিকশন বলেন, কি জুরিসডিকশন বলেন না, একটা জুরিসডিকশন নাম বলেন। টেরিটোরিয়াল জুরিসডিকশন, আপনি অরিজিনাল, হ্যাঁ, আমাদের এখানে ক্ষেত্রে বলেন, ক্রিমিনাল ক্ষেত্রে, ভাই একটা জুরিসডিকশন বলেন, একটা স্যার, জুরিসডিকশন। ক্রিমিনাল আপিল জুরিডিকশন, মিসলেনিয়াস ক্রিমিনাল, মাশাআল্লাহ, মিসলেনিয়াস। হ্যাঁ, হ্যাঁ এই তো কে বললেন, মাসুদ ভাই, হ্যাঁ এই তো একজন এখান থেকে, অনলাইন থেকে অফলাইন ফেল করছে, অফলাইন কেউ বলতে পারে না, অনলাইন বলে ফেলছে, হ্যাঁ। তো এটা আমরা কি নিয়ে আলাপ করতেছি, ক্রিমিনাল নিয়ে, তাহলে প্রথম জুরিসডিকশনটা কি হবে, মাথা খাটান না, কি হবে, ক্রিমিনাল অ্যাপিলেট জুরিসডিকশন। এবার একটু মাথাটা খাটাইতে হবে তো, নাহলে তো হবে না নাকি। ক্রিমিনাল ক্রিমিনাল অ্যাপিলেট অ্যাপিল জুরিসডিকশন, হ্যাঁ ক্রিমিনাল অ্যাপিলেট জুরিসডিকশন, এই যে, হ্যাঁ ক্রিমিনাল অ্যাপিলেট, অ্যাপিলেট জুরিসডিকশন, হ্যাঁ, বুঝলেন নাই। এই যে ওনারা যে ঢুকবে, এই মামলাগুলো যে আসবে, কিভাবে একটা এখতিয়ারের মধ্যে আসতে হবে তো, নাহলে তো এখতিয়ার না, এখতিয়ার বিহীন হয়ে যাবে। তাহলে ক্রিমিনাল অ্যাপিলেট জুরিসডিকশন, তাহলে এই ক্রিমিনাল অ্যাপিলেট জুরিসডিকশনে কি আসতেছে, কি মামলা আসতেছে, ক্রিমিনাল অ্যাপিল, কি ক্রিমিনাল অ্যাপিল নাকি, না ক্রিমিনাল রিভিশন আসবে, এটা তো বুঝেন, ক্রিমিনাল অ্যাপিল নাকি, হয়ে গেল। তাহলে এরপরে আসেন 2 নম্বরে, এরপরে এবার আসেন দুই নম্বরে, 2 নম্বর জুরিসডিকশন দেখি, বলেন, একজনে বলেন, এবার বলেন, ক্রিমিনাল রিভিশনাল জুরিসডিকশন, এই তো পেরে গেছে রফিক সাহেব, এখনো চিন্তা করতেছে, এত কঠিন নাকি পড়াশোনা রফিক ভাই, এত কঠিন না তো আমার মনে হয় নাকি, হ্যাঁ, আপনারা কি বলেন। তাহলে আমাদের অফলাইনে অলরেডি পাস করছে, এবার ক্রিমিনাল রিভিশনাল জুরিসডিকশন, অনলাইনে আপনারা প্রথমে পাস করছেন। তাহলে সেকেন্ড হলো ক্রিমিনাল, ক্রিমিনাল রিভিশনাল জুরিসডিকশন, রিভিশনাল জুরিসডিকশন,
এগুলো ড্রাফটিং এ আসবে, লিখতে হবে সব, বুঝছেন? কোথায় কোথায় আসবে দেখবেন। তাহলে ক্রিমিনাল রিভিশনাল, তাহলে এখানে কি আসবে? এটার ভিতরে কি আসবে? 561A নাকি কি আসবে বলেন তো? আপনারা বলেন, অনলাইনে যারা আছেন, এটার মধ্যে কি ঢুকবে ক্রিমিনাল রিভিশনাল জুরিসডিকশনে? এটা আসবে 561A নাকি? 439। না হ্যাঁ না 498। হ্যাঁ, ইয়েস, এটা হলো ক্রিমিনাল ক্রিমিনাল রিভিশন ক্রিমিনাল রিভিশন, যেটা 439 ঠিক আছে? 439 খেয়াল আছে তো? 439, হ্যাঁ। এরপরে যাই, অ্যাপিল তো আপনার কত, 410 সিআরপিসি। এরপর অন্যান্য আইনে যেখানে যা যা বলা আছে নাকি, আমরা সিআরপিসির মধ্যে থাকি, সিআরপিসি 410 বা অন্যান্য আইনে যা যা বলা আছে ওইটা আসতে থাকবে। এটা গেল আপনার দুই। এরপরে আসেন থার্ড। থার্ড এর মধ্যে কি আছে? থার্ড বলেন। হ্যাঁ, ক্রিমিনাল এটা কি মিসলেনিয়াস বলেন? আরেকটা জুরিসডিকশন বলেন, রফিক ক্রিমিনাল সাহেব বলেন। মিসলেনিয়াস ক্রিমিনাল হ্যাঁ, ক্রিমিনাল মিস এই যে ক্রিমিনাল মিসেলেনিয়াস জুরিসডিকশন। হ্যাঁ, ক্রিমিনাল মিসেলেনিয়াস জুরিসডিকশন, ক্রিমিনাল মিসেলেনিয়াস জুরিসডিকশন। হ্যাঁ, মিসেলেনিয়াস শব্দটা বানান দেখে লিখিয়েন, হয়তো ভুল হতে পারে। মিসেলেনিয়াস জুরিসডিকশন, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা হলো এর মধ্যে। এবার আসেন, এর মধ্যে কি কি আসবে, এর মধ্যে কারা কারা আসবে আসেন একটা একটা বলেন। নাম্বার ওয়ান, আমরা 561 দেখলাম 561A। তারপর হ্যাঁ নাম্বার টু 498 498 বলেন, আপনারা বলেন। 498 498, হ্যাঁ 498, সুন্দর। 498 রেগুলার, রেগুলার। আর একটা হলো 498 অ্যান্টিসিপেটরি, অ্যান্টি রেগুলার। রেগুলার এবং অ্যান্টিসিপেটরি দুইটাই নাকি? রেগুলার এবং অ্যান্টিসিপেটরি দুটাই। তাহলে ক্রিমিনাল মিসেলিনিয়াস জুরিসডিকশনের মধ্যে আমরা কি পাচ্ছি? 561A পাচ্ছি, 498 রেগুলার পাচ্ছি, 490 অ্যান্টিসিপেটরি পাচ্ছি। এবং আপনি দেখবেন হাইকোর্টে ম্যাক্সিমাম মামলা হচ্ছে এটা, এই জুরিসডিকশনের মামলা। লক্ষ লক্ষ মামলা দেখেন না হাইকোর্টে, এই লক্ষ লক্ষ মামলা হলো ক্রিমিনাল মিসেলিনিয়াস কেস। ক্রিমিনাল আপিল, ক্রিমিনাল রিভিশন কম। সেজন্য চিফ জাস্টিস কি করেছে? সেজন্য আপনি দেখবেন চিফ জাস্টিস প্রতি বৃহস্পতিবার এক বেলা, আগে ছিল পুরা বেলা, এখন এক বেলা, শুধুমাত্র ওনাদের কাজ হলো পুরাতন ক্রিমিনাল মিসেলেনিয়াস কেসটা দেখা, যেগুলো আপনি এই যে 490 রেগুলার বেল নিয়ে এরপরে উদাও, আপনি জামিন যখন টিল ডিসপোজাল অফ দ্য রুল হয়ে যায়, এরপর তো আপনার খবর নাই বা কাজও নেই। এরপরে যেমন এটা তো ডিসপোজ অফ করে দে, অ্যান্টিসিপেটরি কিন্তু রুল দেয় না। রুল দিলে মানে মামলাটা ঝুলে গেল, রুল দেওয়া মানে কি মামলাটা ঝুলে গেল, বুঝতে পারছেন? জানেন তো, রুল দেওয়া মানে ঝুলে গেল। আর ডিসপোজ অফ যেমন 498 490 অ্যান্টিসিপেটরি কোনো রুল হয় না, সরাসরি মামলা কি করে দেয়? ডিসপোজ অফ করে দেয়, বেল দিয়ে, ডাইরেকশন দিয়ে ডিসপোজ অফ, মামলা নিষ্পত্তি, মানে এটা শেষ। কিন্তু এই যে 490 এর রেগুলার বেল, এখানে কি দেয় আপনাকে? কি দেয়? কোর্টে গেছিলেন কোনোদিন? রুল এন্ড বেল, রুল এন্ড কি বলে, রুল এন্ড বেল বলে না? বা অনলাইনে গেলে দেখেন না, রুল এন্ড বেল। তার মানে বেল ফর 6 মান্থস, বা বেল ফর 1 ইয়ার, বা বেল ফর টিল ডিসপোজাল অফ দ্য রুল, মানে এই রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত। আর রুল মানে কি? শোকজ। রুল মানে কি? জবাব। এই জবাবও আসে না, শোকজও হয় না, ঝুলে থাকে। বুঝছেন ঝুলের কাহিনীটা? বুঝছেন? এইভাবে প্রতি বছর হাজার হাজার মামলা ঝুলে, লক্ষ লক্ষ। আপনি দেখবেন ক্রিমিনাল মিস বুঝবেন কিভাবে? আপনি হাইকোর্টের কোনো একটা মামলা নাম্বার দেখবেন, ক্রিমিনাল মিস কেস 2025 সাল, যেমন এখন 2000 কি চলে, 25 না? যেমন আপনার এখন কি জুলাই, তাহলে আপনি ডিসেম্বরের একটা মামলার নাম্বার দেখবেন, সে হাইকোর্টের ডিসেম্বরের একটা মামলার নাম্বার, এটা মানে হলো পুরো বছর ধরে ক্রিমিনাল মিস কেস কতগুলো হলো। আপনি দেখবেন যে সেটা 70,000, 60,000, 90, 1 লাখও অনেক সময় চলে যায়, বুঝতে পারছেন? এই হলো অবস্থা। দেখবেন হাজার হাজার এখানে ক্রিমিনাল মিসকেস নাম্বার দেখবেন যে এগুলার নাম্বার হলো হাজার হাজার। আর এগুলার নাম্বার দেখবেন 700 এত, 900 এত, সর্বোচ্চ 1,000, 2,000, 3,000। রিটে আপনি এটাও যায়, রিট যেহেতু এখানে রিটও যায়। আর সিভিলেও দেখবেন যে নাম্বার ছোট, হ্যাঁ, দুই এক 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 2 3 ডিজিট, 4 ডিজিট খুব কম, এরকম আর কি। তো এটা হলো ব্যাপার। তো সেজন্য ক্রিমিনাল মিসেলেনিয়াস ম্যাক্সিমাম হলো এটা 498টা, ওই যে বেলের ইস্যুতে আসে এই। আচ্ছা, তাহলে এই জুরিসডিকশনটা আমরা ক্লিয়ার নাকি? ক্রিমিনাল মিসেলেনিয়াস জুরিসডিকশন, ওকে, শেষ। তাহলে আসেন এবার, উম,
আচ্ছা এবার আসেন, এই যে আপিলের ক্ষেত্রে আমাদের, হ্যাঁ আমরা, আচ্ছা শেষ শেষ করে দিব। আচ্ছা আসেন, আপিলের ক্ষেত্রে আপনি তাহলে কয়েকটা বিষয় আছে, এটা আপনারা চার্ট করবেন। যেমন আপিলের ক্ষেত্রে হাইকোর্টে সিআরপিসির 410 অনুসারে হয়। এরপরে আপনার নারী ও শিশুর প্রথম হলো, আপনি দেখেন এই যে 1 নম্বরে হলো 410 হলো কি সিআরপিসি নাকি। এরপরে 2 নম্বরে আসেন 28 অফ নারী শিশু, নারী শিশু সংক্ষেপে দিচ্ছি আর কি, হ্যাঁ এগুলো পরে আপনারা ইয়ে করবেন, নারী শিশু। এরপরে যাই আপনার 30 অফ স্পেশাল স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, হ্যাঁ স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, ঠিক আছে, বিশেষ ক্ষমতা আইন যেটা, ঠিক আছে। এরপরে আসেন 41 অফ শিশু আইন, শিশু আইন 41 শিশু আইনেও বলা আছে শিশু আদালতের আদেশের বিরুদ্ধে কোথায় হবে আপিল, হাইকোর্টে হবে, হ্যাঁ। এরপরে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের এটা খুব সম্ভবত 82, এটা একটু দেখে নিন। আমার খুব সম্ভবত 82, তারপরে দেখে নিন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে ওটা আইসিটি অনুসারে 84 84 না, 84 জি 84, হ্যাঁ। 84 আচ্ছা এটা দেখে নিন, এটা একটু ক্লারিফাই, 84 না, জি একটু 84 সার্চ দেন, একজনের সার্চ দেন, হ্যাঁ 84 অফ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। তো এগুলা ডিজিটাল আপনার সিকিউরিটি অ্যাক্ট হবে ম্যাক্সিমাম, আইসিটি অ্যাক্ট হবে স্যার? হ্যাঁ হ্যাঁ ডিজিটাল ওটা, সিকিউরিটি অ্যাক্ট না আইসিটি অ্যাক্ট? হ্যাঁ হ্যাঁ ওটা আইসিটি হবে, আইসিটি হবে, কারণ ওই যে 2006 এর ডিজিটালটা তো এখন ইয়ে 84টা করে দিয়েছে, এখন আইসিটিটা এখন কার্যকর করে, এখন সর্বশেষ, তো ডিজিটালটা নাই। হ্যাঁ না সর্বশেষ কি নামে আসছে, সর্বশেষ সাইবার সুরক্ষা আইসিটি অ্যাক্ট। অধ্যাদেশ, না আইসিটি এটা প্রথমে তো করছে আপনার আইসিটি 2006। তো এটা খুব সম্ভবত এই সেকশন গুলো ওইটাই আছে রেখেই আপনার ওইটাকে পুরোপুরি বাতিল করে নাই, ওইটাই অ্যাপিলের আছে এগুলোকে রেখেই আপনার ইয়ে করছে। আপিলের ক্ষেত্রে সাইবার ওইটাই আছে সিকিউরিটি। এখনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ওটা দেখে নিবেন, ওটা দেখে নিবেন। তাহলে এই 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 ধারাগুলাতে নরমালি আপনার অ্যাপিল হয় আর কি বেশি, বুঝছেন, যে অর্ডার এগেনিস্টে বা কনভিকশন এগেনিস্টে। যেমন অর্ডার এগেনিস্টে আপনি ম্যাক্সিমাম পাবেন, অর্ডার এগেনিস্টে হলো এগুলা, আসেন এই যে অর্ডার আছে না, অর্ডার, এই অর্ডার এগেনিস্ট, কারণ এগুলা সবগুলাতে বলা আছে অর্ডারের কথা, বুঝছেন, এগুলা সবগুলাতে, এই যে নিচে যেগুলো দেখছেন এগুলো সবগুলোতে অর্ডার, জাজমেন্ট এবং অর্ডার, কি রায় এবং আদেশ, দুইটা কথা, এগুলা সবগুলো হলো জাজমেন্ট এবং অর্ডার, আর এগুলোতে কিন্তু রায়, এটা কিন্তু শুধু রায়, ঠিক আছে, 410-এ শুধু রায়। সেজন্যই ওই যে অর্ডারের বিরুদ্ধে আমরা কি করি, রিভিশনে আসি, বুঝতে পারছেন। এই যে এগেনিস্ট আপনি ক্রিমিনাল অ্যাপিলে গিয়ে যখন পাবেন এই এগেনিস্ট অর্ডার, এটা ম্যাক্সিমাম পাবেন 28, 30, 41, 84, আরো আছে, আরো কিছু আইন আছে, এগুলা বেশি আর কি। হ্যাঁ অস্ত্র আইনটা ওই যে স্পেশাল পাওয়ার সেক্টরে ঢুকে গেছে, ওই যে ওদের অধীনে আছে, সেজন্য। শিশু আইনে জামিন তো না এটা দিলেও তো হচ্ছে বিষয়। তাহলে এটা আরো খুঁজে খুঁজে বের করবেন, অর্ডারের বিরুদ্ধে স্পেশাল আইন কোনগুলো আছে এগুলোকে চার্ট করে ফেলবেন, বুঝতে পারছেন, তাহলে একটা চার্ট থাকবে ওইটার মানব সাথে। এই যে পাচার আইন আপনি আছে। যতটুকু, হ্যাঁ ও মানব পাচার আছে, হ্যাঁ মানব পাচার আইন আছে, ইয়েস মানব পাচার, দুদক আছে, হ্যাঁ মানব পাচার আছে, দুদক আছে, সুন্দর, হ্যাঁ এগুলা সবগুলা। তাহলে আপনাদের কাজ হলো এগুলা সবগুলা দেখে, মানব পাচার, দুদক, সন্ত্রাস দমন, সবগুলা দেখে যে কত ধারায় আপিল, কত দিনের মধ্যে আপিল, কোথায় আপিল, বুঝতে পারছেন, এটা একটা চার্ট করে ফেলবেন, আইনের নাম, ধারা, কতদিন, কোথায়। হাইকোর্টে ম্যাক্সিমাম হাইকোর্টে হয়। তো এটা হচ্ছে আপনার বিষয়, তাহলে অর্ডার এগেনিস্টে আপনি আপিল গুলা ক্লিয়ার হয়ে যাবে। আর রায়ের বিরুদ্ধে এটা তো আছেই, সাথে এটা সব সময় 410, এর বাইরে কোনটা কোনটা আছে। তাহলে আমরা বুঝতে পারবো যে প্রশ্নগুলো যখন আসবে, আপনি যখন কনসার্ন আইন এবং ধারাটা বুঝে যাবেন, তখন আপনি বুঝতে পারবেন এটা আপিল হবে, ঠিক আছে। তো তাহলে এই পর্যন্ত আজকে রাখলাম আমরা ইন্ট্রোডাক্টরি ক্লাসে, মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলেন মনে হয়, হ্যাঁ অনেক কিছু জানা হলো সব নাকি। আপনাদের কি অবস্থা বলেন তো? ক্রিমিনালের উপর আলহামদুলিল্লাহ অনেক কথা হয়েছে। হ্যাঁ স্যার অনেক কথা হয়েছে। তো তাহলে আপনাদের কোনো কোশ্চেন আছে? জি
স্যার এই যে 4 নাম্বারে 41 এটা কি কি আইনের কথা বলছেন? ও 41 শিশু ধারা। আইন, শিশু আইন, শিশু আইন, শিশু 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 আইন আর ওই শিশু যে আইন, শিশু আদালত। হ্যাঁ। 84 এটা হইলো আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা আইসিটি, ওটা দেখে এটা নিবেন যেটা হয়। সাইবার সিকিউরিটি অ্যাক্ট। সাইবার সাইবার সিকিউরিটি অ্যাক্ট, হ্যাঁ। এটা হচ্ছে আপনার 84। আর 30 হলো স্পেশাল পাওয়ার্স, 28 হলো নারী ও শিশু, এবং এর বাইরে যেগুলো আছে সেটাও বাইর করবেন, ঠিক আছে? এটা একটা চার্ট করবেন, এটা হচ্ছে আপনাদের কাজ। হ্যাঁ, একটা চার্ট করবেন, এটা ভালো হবে, এবং প্রশ্ন আসলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা শেষ করি। হ্যাঁ, আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আর কারো কোশ্চেন আছে কোনো, বলেন। ভাই আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ হ্যাঁ, বলেন। ওই যে 561-এ যে কনভেকশনের এগেনস্টে আমরা 30 দিনের মধ্যে যদি না যেতে পারি, কিন্তু ওখানে যদি অর্ডারও, আমার তো একটা অর্ডার দিল নারী শিশু, আমি 30 দিনের মধ্যে হাইকোর্টে আপিল করতে পারলাম না, তখন আমি ওই অর্ডারের এগেনস্টেও যেতে পারবো না 561-এর এতে? অর্ডারে, হ্যাঁ যেতে পারবেন, যেতে পারবেন, অর্ডার এগেনস্ট আসতে পারবেন। আপনার তো আপিল করার কথা ছিল, আপনি আপিল করতে পারেন নাই, এখন আপনি 561 এতে আসতে পারবেন, কি ভাই এটা? পারবেন। তো ঠিক আছে, তাহলে আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আজকের মতো শেষ করলাম। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম।